লাউতলী ডাক্তার রশিদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে যারা যুক্ত হয়েছ এবং যারা এই ক্লাসটি পরবর্তীতে ডাউনলোড করেও নিজেদের মতো করে বোঝার চেষ্টা করবে, স্বাগত জানাই আজকের লাউতলী ডাক্তার রশিদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, শীতের আবহে কোভিড-19 সময়ে আমরা যারা অনলাইন ক্লাস নিচ্ছি এবং অনলাইন ক্লাসের সুবিধা তোমরা যারা নিচ্ছ, ব্যবসা শিক্ষা শাখার আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য আজ আমি উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় ৮ মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতির একটি উদ্দীপকের আলোকে সমাধান ও আলোচনা নিয়ে আসছি। আজকের আলোচ্য বিষয় মাল খতিয়ান অর্থাৎ স্টোর লেজার। এটা তোমাদের অধ্যায় ৮-এ রয়েছে। আমরা সাধারণত মাল খতিয়ান বা স্টোর লেজার করার ক্ষেত্রে লিফু, ফিফু এবং ওয়েটেড অ্যাভারেজ মেথডই ব্যবহার করি। উচ্চ মাধ্যমিক পর্যায়ে প্রধানত এই তিনটি পদ্ধতির উপরই সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করা হয় এবং তোমাদের পরীক্ষায়ও এর মধ্য থেকেই উদ্দীপক আসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ৮-এর মাল খতিয়ান এর একটি উদ্দীপক নিয়ে আজ আমরা আমি আফজাল আলম চৌধুরী, সহকারী অধ্যাপক, লাউতলী ডাক্তার রশিদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর। আমি তোমাদের আজকের এই ক্লাস উপস্থাপনায় রয়েছি। আশা করব তোমরা মনোযোগ সহকারে এবং গুরুত্ব সহকারে শুনবে, দেখবে এবং নোট করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের যে উদ্দীপকটি নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি, সেই উদ্দীপকটি এক নজর দেখে নেই। আমি পড়ছি। সৌরভ লিমিটেডের কারখানার একটি গুদামে 2016 সালের জুন মাসে কাঁচামালের আগমন ও নির্গমন নিম্নরূপ। জুনের 1 তারিখ ব্যালেন্স বা প্রারম্ভিক জের 1500 একক, সেটার ক্রয় মূল্য ছিল 10 টাকা করে। জুনের 2 তারিখে কাঁচামাল ক্রয় করা হয়েছে 750 একক এবং ক্রয়ের মূল্য হার প্রতি একক 9 টাকা। 10 জুন ইস্যু করা হয়েছে 1050 একক। 15 জুন আবার ক্রয় করা হয়েছে 450 একক, প্রতি এককের ক্রয় মূল্য 8 টাকা। জুনের 20 তারিখ 1200 একক ইস্যু করা হয়েছে এবং 30 তারিখ 450 একক ইস্যু করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই উদ্দীপকটির আলোকে তোমাদেরকে করতে বলা হয়েছে
মোট ক্রয়ের পরিমাণ নির্ণয়। ক, মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে, সেটার জন্য বরাদ্দ রয়েছে 2 নাম্বার। খ, ফিফু ফার্স্ট ইন ফার্স্ট আউট পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করতে বলা হয়েছে, অর্থাৎ একটি স্টোর লেজার করতে বলা হয়েছে, যেটার পদ্ধতি হবে ফিফু। আর গ, ভার প্রদত্ত গড় পদ্ধতি, আমরা অনেক সময় ভারযুক্ত গড় পদ্ধতি বা ওয়েটেড এভারেজ মেথড বলি, সেই মেথডে মাল খতিয়ান প্রস্তুত করতে বলা হয়েছে। তাহলে আমরা মাল খতিয়ান প্রস্তুত করব 2টা মেথডে। একটা হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগে আসে আগে যায় পদ্ধতি, ফিফু যাকে বলা হয়, এবং আরেকটা হইলো ওয়েটেড এভারেজ মেথড বা ভার প্রদত্ত গড় পদ্ধতি। এই 2টা পদ্ধতিতে মাল খতিয়ান প্রস্তুত করতে হবে, অর্থাৎ 2টা মাল খতিয়ান প্রস্তুত করতে হবে। আর ক এর উত্তরে মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের প্রদত্ত উদ্দীপকের আলোকে কয়ের সমাধানের দিকে। কয়ের সমাধানে মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। উদ্দীপকটি লক্ষ্য করলে দেখবে জুনের 2 তারিখে ক্রয় রয়েছে 750 একক, প্রতি এককের ক্রয় মূল্য 9 টাকা। 750 এককে 9 টাকা করে 6,750 টাকা, অর্থাৎ 750কে 9 দ্বারা গুণ করলে 6,750 টাকা। আর জুনের 15 তারিখে ক্রয়ের পরিমাণ রয়েছে 450 একক, যার দর অর্থাৎ প্রতি এককের মূল্য 8 টাকা করে। তোমরা জানো যে 450কে 8 দ্বারা গুণ করলে 3,600 টাকা হয়। তাহলে জুনের 2 তারিখ এবং জুনের 15 তারিখ এই দুইটি ক্রয়ের মোট ক্রয়ের পরিমাণ, এককে ক্রয় হবে 1200 একক, 1200 একক, এবং টাকার পরিমাণ 10,350 টাকা। অর্থাৎ 2 তারিখে ক্রয়কৃত কাঁচামালের বা এককের মূল্য ছিল 6,750 টাকা, আর 15 জুন তারিখে ক্রয়কৃত মালের মূল্য 3,600 টাকা। সুতরাং এই দুইটির যোগফল 10,350 টাকা। আমরা কয়ের সমাধান সমাপ্ত করলাম। এই উদ্দীপকের আলোকে কয়ের সমাধানে তোমাদের কোনো ধরনের সমস্যা হবে বলে আমি মনে করি না। তোমরা একটু মনোযোগ দিয়ে এটা খাতায় নোট করবে এবং দেখবে এখানে কোনো ধরনের ডিফিকাল্টি নেই। এই আশা নিয়ে আমরা ক্ষয়ের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, ক্ষয়ে আমাদের একটি মাল খতিয়ান করতে বলা হয়েছে, অর্থাৎ একটা স্টোর লেজার করতে বলা হয়েছে। সেটা হলো ফিফু পদ্ধতি, ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগে আসে আগে যায়। জুনের 1 তারিখে ব্যালেন্স বা জেড ছিল 1500 একক, 10 টাকা দরে 15,000 টাকা। জুনের 2 তারিখে ক্রয় করা হয়েছে 750 একক। এই টাকার পরিমাণটা বা দরটা আমরা কয়ের সমাধানই করেছি, 6,750 টাকা। এবার একটু চিন্তা করো, জুনের 2 তারিখে আমার গুদামে কয় ধরনের, অর্থাৎ কয়টা মূল্যের পণ্য রয়েছে। শুরুতে ছিল 10 টাকা মূল্যের এবং 2 তারিখে ক্রয় করা হয়েছে 9 টাকা প্রতি একক। তাহলে 2 দরের মাল এখানে রয়েছে, অর্থাৎ 1500 একক 10 টাকা করে ব্যালেন্সের ঘরে যাবে, আবার 750 একক এখন যে ক্রয় করা হলো জুনের 2 তারিখে, সেই 750 এককের মূল্য 6,750 টাকা। ইচ্ছে করলে দুইটা যোগ করে নিচে উল্লেখ করা যায়, সেটার প্রয়োজন নাই আপাতত। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো জুনের 1 তারিখে 1500 একক, সেটা ব্যালেন্স ছিল 10 টাকা করে, 15,000 টাকা। আর জুনের 2 তারিখে নতুন ক্রয় করা হয়েছে 750 একক, 9 টাকা ধরে 6,750 টাকা। যেহেতু আগে আসে আগে যায় পদ্ধতি, সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে যে প্রতিটি দর
তারিখের ক্রমানুসারে, অর্থাৎ আগেরটা আগে লিখতে হবে ব্যালেন্সের ঘরে, পরেরটা পরে লিখতে হবে। তাই 10 টাকা দরের 1500 একক ব্যালেন্সের ঘরে লিখলাম 15,000 টাকা, সেটা গোদামে ইতিমধ্যেই রয়েছে। এবং নতুন ক্রয়কৃত 750 একক 9 টাকা করে 6,750 টাকা। এবার দেখো, জুনের 10 তারিখে ইস্যু করা হয়েছে 1050 একক। আমাদের পদ্ধতিটা হলো আগে আসে আগে যায়। তাহলে এই জেরি ছিল আমাদের 1500 একক, সুতরাং সেখান থেকে ইজিলি 1050 একক ইস্যু করা যায়। সুতরাং ওই 1500 থেকে 1050 একক আমরা ইস্যু করব। এই 1050 একক 1500 এর দরে ইস্যু করলে 10 টাকা করে 1050 এককের মূল্য দাঁড়ায় 10,500 টাকা। এবার আমাদের গুদামে কি রয়েছে? 1500 একক এর যে 10 টাকা করেছিল সেই দরে আমরা 1050 একক ইস্যু করলাম। সুতরাং সেই 1500 থেকে রইল 450 একক। আমরা ব্যালেন্সের ঘরে লিখব 450 একক 10 টাকা করে 4,500 টাকা, আর পরবর্তীতে ক্রয়কৃত 750 একক 9 টাকা করে 6,750 টাকা। এই দুই দরের পণ্য এখন আমাদের গুদামে রয়েছে। এটা খেয়াল রাখতে হবে। দুই দর আমরা আগেরটা আগে লিখেছি, পরেরটা পরে লিখেছি। প্রিয় শিক্ষার্থীরা, জুনের 15 তারিখে আবারও ক্রয় করা হয়েছে 450 একক। এবার প্রতি এককের ক্রয় মূল্য 8 টাকা। তাহলে আমাদের গুদামে কয় ধরনের, কয় রেটের প্রতি এককের মূল্য, কয় রেটের পণ্য রয়েছে একটু খেয়াল করো। 450 একক 8 টাকা করে 3,600 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে। সুতরাং শুরুতেই যে জের ছিল সেই জেরের 450 একক রয়েছে 10 টাকা করে, পরবর্তীতে ক্রয়কৃত 750 একক রয়েছে 9 টাকা করে, এবং এখন ক্রয়কৃত এই 15 তারিখে ক্রয়কৃত 450 একক রয়েছে 8 টাকা দরে। এইভাবে 3টি দরের পণ্য আমার গুদামে রয়েছে। এই হিসাব করে আমরা ব্যালেন্সের ঘরে একক এবং টাকার অঙ্কগুলো লিখেছি। জুনের 20 তারিখে ইস্যু করা হয়েছে 1,500 একক। এবার যেহেতু ফিফু পদ্ধতি, তাহলে প্রথম দিকে রয়েছে আমার ব্যালেন্সের ঘরে 450 একক। সেই 450 একক 10 টাকা করে ইস্যু করব। আরও প্রয়োজন 1200 একক হতে হলে আরও প্রয়োজন 750 একক। এই 9 টাকা দরে 750 একক রয়েছে, এই 750 একক ইস্যু করে দেব। তাহলে আমার রইল আর 450 একক, কারণ 450 একক 10 টাকা দরেটাও চলে গেছে, 750 একক 9 টাকা দরেটাও ইস্যু করা হয়ে গেছে। সুতরাং 450 একক রয়েছে 8 টাকা দরে। এই 8 টাকা দরে যে 450 একক রয়েছে, 30শে জুন দেখা যাচ্ছে যে 450 এককই ইস্যু করা হয়েছে। সুতরাং আমার গুদামে আর কোনো ধরনের পণ্য নেই। এই 450 একক 8 টাকা দরে ইস্যু করা হওয়ার পরে আমার গুদাম পুরোপুরি কাঁচামাল শূন্য হয়ে পড়ল। শিক্ষার্থীরা, এই মাল খতিয়ানটি বারংবার তোমরা তোমাদের নোট খাতায় উদ্দীপকের আলোকে করবে। এতে যদি কোনো ধরনের ডিফিকাল্টি বা সমস্যার সম্মুখীন হোক, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আমার মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। আমার ফেসবুক আইডিতে আমার কলেজের লাউতলী ডাক্তার রশিদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজ নামে বাংলায় যে পেজটা রয়েছে, সেই পেজের মেসেজ অপশনে গিয়ে যোগাযোগ করতে পারো, এবং মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, যেভাবে তোমাদের যোগাযোগ করলে সুবিধা হয়। যেহেতু সরাসরি দেখা সাক্ষাৎ এখন হচ্ছে না, অনলাইনে ক্লাস হচ্ছে, তোমাদের সাথে কথাবার্তা সরাসরি হচ্ছে না, এই কারণে তোমরা এই মাধ্যমগুলোতে তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে। বিশেষ করে এই হিসাব বিজ্ঞানের বিষয়ে আমার সাথে যোগাযোগ করবে। প্রিয় শিক্ষার্থীরা, ক্ষয়ের সমাধান শেষে আমরা গয়ের সমাধানের দিকে এগিয়ে যাব। গয়ের সমাধানে রয়েছে আরেকটি মাল খতিয়ান। এই মাল খতিয়ানটি করতে বলা হয়েছে ভারযুক্ত গড় পদ্ধতিতে, অর্থাৎ ভার প্রদত্ত গড় পদ্ধতিতে, ওয়েটেড এভারেজ মেথড। ওয়েটেড এভারেজ মেথড এই পদ্ধতির ক্ষেত্রে আমরা ওই যে আগে 3টা দরের মাল ছিল, 2টা দরের মাল ছিল, এইগুলো আমরা আর রাখবো না।
আমরা কি করব, শুরুতে যে মাল বা যে ব্যালেন্স থাকবে তার সাথে যে পরিমাণ একক, যে এক পরিমাণের একক পণ্য যুক্ত হবে সেটা যোগ করে ফেলবো এবং শুরুতে যে টাকা ছিল আর ক্রয়কৃত টাকার মূল্য একত্র করে ফেলবো। করার পরে ক্রয়কৃত টোটাল টাকার মূল্য অর্থাৎ মোট যে টাকাটা, সেই টাকাটাকে মোট একক দিয়ে ভাগ করে ভারযুক্ত গড় পদ্ধতিতে দর নির্ণয় করব। একটু খেয়াল করো, জুনের 1 তারিখে 1500 একক 10 টাকা দরে ছিল 15,000 টাকা। এবার জুনের 2 তারিখে যখন আমরা 750 একক ক্রয় করলাম 9 টাকা করে 6,750 টাকায়, তখন আমাদের 1500 এবং 750 একক মোট এককের পরিমাণ দাঁড়াইল 2,250 একক। আবার জুনের 1 তারিখে যে ব্যালেন্স ছিল 15,000 টাকা আর ক্রয়কৃত এককের মূল্য 6,750 টাকা, এই 15,000 টাকা এবং 6,750 টাকা যোগ করে 21,750 টাকা আমরা টাকার ঘরে লিখে ফেলব। এবার 21,750-কে একক যে 2,250 সেটা দিয়ে ভাগ করলে বের হবে 9.67 টাকা। আমরা দরের ঘরে লিখব 9.67 টাকা। এবার আসো ইস্যু। 10 জুন তারিখে ইস্যু করা হয়েছে 1,050 একক। ওই যে দরটা বের হলো 9.67, সেই 9.67 টাকা দরে 1,050 এককের মূল্য 10,153 টাকা আমরা ইস্যুর ঘরে লিখব। এবার 1,050 একক যদি 2,250 একক থেকে ইস্যু করা হয়ে যায়, তাতে বাকি থাকে 1,200 একক। আর এখানে 1,050 একক ইস্যুকৃত মূল্য ধরা হয়েছিল 10,153 টাকা। সেই 10,153 টাকাকে আমাদের যে মোট মূল্য 21,750 থেকে বাদ দিলে থাকে 11,597 টাকা। এই 11,597 টাকাকে 1,200 এককের পরিমাণ দ্বারা ভাগ করলে আবারও এটা দরের পরিমাণ দাঁড়াবে 9.67 টাকা। আমরা দরের ঘরে 9.67 টাকা লিখব। প্রিয় শিক্ষার্থীরা, 15 জুন তারিখে আবারও ক্রয় করা হয়েছে 450 একক 8 টাকা দরে। 450 একক যদি 8 টাকা ধরে ক্রয় করি, 450-কে 8 দ্বারা গুণ করলে 3,600 টাকা। তাহলে ব্যালেন্সে ছিল 1,200 টাকা, আরো 1,200 একক আরো ক্রয় করলাম 450 একক, টোটাল এককের পরিমাণ হয়ে গেল 1,650 একক। আর ব্যালেন্সের ঘরে টাকার পরিমাণ ছিল 11,597। এবার 450 একক ক্রয়ের মূল্য হলো 3,600। 3,600 আর 11,597 যোগ করলে 15,197 টাকা। এই 15,197 টাকাকে 1,650 একক যে মোট এককটা রয়েছে সেটা দিয়ে ভাগ করলে বের হবে 9.21 টাকা দর। অর্থাৎ দরের পরিমাণ হয়ে গেল এখানে 9.21। তার পরবর্তীতে যখন দুইটা ইস্যু একই রেটে 9.21 টাকায় দরেই হবে। 1200 একক 9.21 টাকা দরে 11,052 টাকা। আর 450 একক থেকে যায় 1650 থেকে 1200 একক বাদ গেলে এই 450 একক 9.21 টাকা ধরে, অর্থাৎ 15,197 টাকা থেকে 11,052 টাকা বাদ দিলে 4,145 টাকা। এবার যখন আবার ইস্যু করবো 450 একক, সেই দরটা হবে 9.21 এবং টাকার পরিমাণ তো রয়েই গেছে ব্যালেন্সের ঘরে 4,150, সেটা লিখে ফেলবো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ব্যালেন্সের ঘরে আর কোনো টাকা একক বা দর নেই। আমাদের ক, খ এবং গ এর সমাধান সম্পন্ন হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, ও গ এর সমাধান শেষে তোমাদের বাড়ির কাজ। তোমরা বাড়িতে কি কি করবে? অবশ্যই আজকের সমাধানকৃত উদ্দীপকের আলোকে এই সমাধানটা কয়েকবার তোমাদের করতে হবে যদি তোমরা সেটা মনে রাখতে চাও এবং সেটা ভালোভাবে রপ্ত করতে চাও, তাহলে কয়েকবার এটা সমাধানটা আবার নিজে নিজে করবে। আর ঢাকা বোর্ডের 2016 ও 17 সালে প্রদত্ত মজুদ পণ্যের হিসাব রক্ষণের সমাধান করে আনবে, অর্থাৎ নোট খাতায় লিখে রাখবে। যখন আমরা বলবো নিয়ে আসার জন্য, সেই
খাতা আমাদেরকে প্রদর্শন করবে, তখন আমরা তোমাদেরকে সেভাবে মূল্যায়ন করব। আর যদি কোনো ধরনের সমস্যা পরিলক্ষিত হয়, বিস্তারিত খাতায় লিখে আমার সাথে মেসেঞ্জারে, মোবাইলে বা হোয়াটসঅ্যাপে শেয়ার করবে। কোন কোন সমস্যা রয়েছে সেগুলো আমি তোমাদের সমাধান করার চেষ্টা করব। আমার মোবাইল নাম্বার 01711053016। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বর্তমানে কোভিড-19 উপলক্ষে বাড়িতেই অবস্থান করছি, যার যার ঘরে অবস্থান করছি, অতি প্রয়োজন ছাড়া বের হচ্ছি না। তোমাদের অনেকেরই খেলাধুলাও বন্ধ হয়ে গেছে, তারপরও শরীর চর্চা করতে হবে যতটুকু সম্ভব। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব তোমরা সরকার নির্দেশিত বিষয়গুলো মেনে চলছ। সরকার এখন যে ঘোষণা দিয়েছে, নো মাস্ক নো সার্ভিস, অর্থাৎ কোনো অফিস আদালতে মাস্ক ছাড়া কেউ গেলে, অতি প্রয়োজনে গেলেও তাকে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা হবে না। সুতরাং ঘর হতে বের হতে হলেই তোমাদেরকে মাস্ক পরতে হবে। আমরা বেশিরভাগ দেশবাসী নিজ নিজ কর্মস্থল ব্যতীত ঘরে অবস্থান করা সত্ত্বেও আমাদের সমাজের দুষ্কৃতিকারীরা থেমে নেই। প্রিয় শিক্ষার্থী, দুষ্কৃতিকারীদের যে নেশা, সেই নেশা হলো মাদক। এই মাদক থেকে আমাদের মুক্তি পেতে হবে। মাদক একটা মরণ ব্যাধি। মাদককে না বলতে হবে। মাদক মানুষের জীবন, সমাজ, রাষ্ট্র সবকিছু ধ্বংস করে দেয়। পুরা বিশ্ব একটি হুমকির মুখে এই মাদকের কারণে। এই মাদক থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে। মাদক থেকে আপনজনদের দূরে রাখতে হবে। মাদক কি? মাদকের আবিধানিক অর্থ ঔষধ। যে সমস্ত প্রাকৃতিক দ্রব্য বা রাসায়নিক দ্রব্য গ্রহণ করার ফলে একজন মানুষের মনের অনুভূতি ও চিন্তা চেতনা স্বাভাবিক অবস্থা থেকে অস্বাভাবিক অবস্থায় রূপান্তরিত হয়, অর্থাৎ মন মানসিকতার পরিবর্তন ঘটে, তাকেই মাদক বলে। আমরা ওষুধ সেবন করি অস্বাভাবিক অবস্থা থেকে স্বাভাবিক অবস্থা আসার জন্য, আর মাদক সেবন করা হয় স্বাভাবিক অবস্থা থেকে অস্বাভাবিক অবস্থায় যাওয়ার জন্য। সেটা অবশ্যই কখনো মানুষের কাম্য হতে পারে না। তাই এ থেকে মুক্তি লাভ করতে হবে। মাদকাসক্তি কি? কোনো বিশেষ মাদকদ্রব্যের উপর মনস্তাত্ত্বিক ও শারীরিকভাবে অতিরিক্ত নির্ভরশীলতা ও সেই মাদক গ্রহণের তীব্র আকাঙ্ক্ষাই হচ্ছে মাদকাসক্তি। মাদক ব্যবহার হঠাৎ বন্ধ করলে শরীরের উপর উক্ত মাদক প্রত্যাহারজনিত মারাত্মক প্রতিক্রিয়া দেখা। প্রিয় শিক্ষার্থীরা, কি কি কারণে মাদকাসক্তি ঘটে? মাদকাসক্তির কারণসমূহ মূলত তিনটি কারণে মাদকাসক্তি ঘটে: শারীরিক, গঠনগত ও জৈবিক বিষয়ে, ব্যক্তিভিত্তিক, পারিপার্শ্বিক বা পরিবেশগত কারণ। যেমন বন্ধু বান্ধবের প্রভাব, কৌতূহল, নতুন অভিজ্ঞতা গ্রহণের ইচ্ছা, নৈতিক ও ধর্মীয় শিক্ষার অভাব, হতাশা, ক্ষোভ ও মূল্যবোধের অভাব, পরিবারে অন্যদের মাদকদ্রব্য গ্রহণের কারণে নিজে আসক্ত হওয়া, বেকারত্ব বা অবসর কাটানোর সুযোগ না থাকা, মাদকের ক্ষতিকর প্রভাব বা কুফল সম্পর্কে না জানা, পরিবারের লোকদের মধ্যে আন্তরিকতার অভাব ও সন্তানদের প্রতি সঠিকভাবে লক্ষ্য না রাখা, হাতের কাছে সহজেই মাদকদ্রব্য পাওয়া, খারাপ দৃষ্টিভঙ্গি ও সহজে আনন্দ লাভ বা যৌন শক্তির বৃদ্ধির ইচ্ছা, এই ধরনের কারণে মানুষ তো হচ্ছে। মাদকাসক্তির ক্ষতিসমূহ কি কি ক্ষতি হয়? শারীরিক, মানসিক, সামাজিক, আর্থিক ও আধ্যাত্মিক। স্নায়ুমণ্ডলী মানসিক রোগ দেখা দেয়, স্মরণ শক্তি কমে যায়, চোখের দৃষ্টিশক্তি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, রক্ত প্রণালী রক্ত স্বল্পতা দেখা দেয়, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, হৃদযন্ত্র বা হার্ট এর কার্যকারিতা কমে যায়, হৃদযন্ত্র বড় হয়ে যায়, যকৃৎ, লিভার, জন্ডিস, হেপাটাইটিস, লিভার সিরোসিস, ক্যান্সার ইত্যাদি হয়, পরিপাকতন্ত্র, হজম শক্তি কমে যায়, আলসার, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য হয়,
বৃক্ক, কিডনি ধীরে ধীরে অকেজো হয়ে পড়ে, প্রজননতন্ত্র, যৌন ক্ষমতা কমে যায়, বিকৃত সন্তানের জন্ম হয়। ত্বক বা স্কিন, চামড়া খসখসে হয়ে যায়, চুলকানি হয়, ফুরা ভাব শরীরে পচন ধরে। প্রিয় শিক্ষার্থীরা, মাদকাসক্তিকে চেনার উপায় কি? হঠাৎ করে আচরণে পরিবর্তন, ঘুম হয় না, অনিদ্রা দেখা দেয়, গুছিয়ে কথা বলতে পারে না, খাবার গ্রহণে অনীহা তৈরি হয়, অস্থিরতা থাকে, মেজাজ কখনো কখনো খারাপ ভালো, কখনো কখনো খারাপ, কখনো চুপচাপ, আবার কখনো অনবরত কথা বলে, আড্ডায় বেশি সময় নষ্ট করে, বিনা কারণে অর্থের চাহিদা বৃদ্ধি পায়, টাকা না দিলে অশান্তির সৃষ্টি করে, দিনের একটি বিশেষ সময় বাড়ির বাইরে যাওয়ার জন্য মন চঞ্চল হয়ে ওঠে এবং শরীর শুকিয়ে যায়। মাদকাসক্তি রোধে পরিবারের কি করণীয়? একটা পরিবার মাদকাসক্তি রোধে কি করতে পারে? সন্তানদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারে, সন্তানদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়োজিত রাখতে পারে, সন্তানদের ধর্মীয় মূল্যবোধ সম্পর্কে শিক্ষা দিতে পারে, অবসর সময় সন্তানদের সাথে কাটাতে হবে, তাদের স্নেহ ভালোবাসা দিয়ে বেড়ে উঠতে সাহায্য করতে হবে, সন্তানদের বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে হবে, সন্তানদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ও নিজের প্রতি আত্মবিশ্বাসী মনোভাব জাগিয়ে তুলতে হবে, স্বামী স্ত্রীতে ঝগড়া থাকলে তা অবিলম্বে ত্যাগ করতে হবে। আর এইসব তথ্যসূত্র আমরা যেখান থেকে পেয়েছি সেটা হলো বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন। বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন থেকে আমরা উপরোক্ত তথ্য মাদকাসক্তির সম্পর্কে, মাদকাসক্তির প্রতিরোধ ও এর প্রতিকার কিভাবে করা যায়। মাদক প্রতিরোধে পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পারিবারিক ও সামাজিক সচেতনতা, শিক্ষা, পরিমিত জীবনযাপন, বন্ধু নির্বাচন, দায়িত্বশীলতা ইত্যাদি মাদকাসক্তি প্রতিরোধ ও প্রতিকারের পথ। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।